নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। চলছে কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পের হোলি স্পেশাল হাসির ম্যারাথন। আজ পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের হারানো কাকাতুয়া গল্পটির চতুর্থ খণ্ড। মনে আছে তো শেষবার কি হয়েছিল? গবার গল্প শুরু হচ্ছে। তুমি সেখানে ছিলে? বলল রামু। খানিকটা ছিলাম বইকি, বলল গবা। কাশিমের চরেই যে সেই রাতে তেনাদের নামবার কথা। কাদের? আলফা সেন্টারি হলো সৌরলোকের সবচেয়ে কাছাকাছি নক্ষত্র। দূরত্ব হবে 4 আলোক বছর। সেখানকার একটা উন্নত গ্রহের সঙ্গে আমার অনেক দিনের যোগাযোগ। বহুকাল খবর বার্তা দিনই বলে চিন্তা করছিল তারা। আমাকে একদিন একটা ভাব সংকেত পাঠালো, যন্ত্রপাতি দিয়ে নয়, স্রেফ জোরালো মানসিক প্রক্রিয়ায়। জানান দিল দিন দুইয়ের মধ্যেই তারা এক পূর্ণিমার রাতে কাশিমের চরে এসে নামবে। আমি যেন সেখানে হাজির থাকি। গুল মারছ গবাদা? গবা তো কেবলই গুলি মারে, আর বলবো না, যাও। আচ্ছা আচ্ছা, বলো বলো, গুল নয়, বলো তো। শেষ পর্যন্ত অবশ্য সময় মতো তারা আসতে পারেনি। পরে শুনলাম ওদের মহাকাশযানের একটা মাস্তুল নাকি খারাপ হয়ে গিয়েছিল। মাস্তুল তো নৌকায় থাকে গবাদা। আরে বাবা, এ কি আর সাধারণ মাস্তুল? এই মাস্তুল হলো আসলে একটা সুপার সেন্সিটিভ স্ক্যানার। যাকগে, তারপর কি হলো বলো। সে এক কাণ্ড। আমি তো কাশিমের চরে জ্যোৎস্নার রাতে একটা কম্বল মুড়ি দিয়ে বসে অপেক্ষা করতে করতে ঘুমে ঢলে পড়েছি। কখন তেনারা আসবেন সেই অপেক্ষায়। কাশিমের চর জায়গাটা বড় ভালো নয়, জানো তো। একধারে ঘন জঙ্গল, মাঝখানে নদী। শীতকাল বলে জল প্রায় নেই বলতে গেলে। দুধার দিয়ে তীর তীর করে নালার মতো দুটি স্রোত বয়ে যাচ্ছে সেখানে। মাঝখানে মস্ত চর। তা সেই চরেও আবার কাশফুলের ঘন ঝোপ সব। মাঝখানে অবশ্য অনেকটা ফাঁকা জায়গা। সন্ধ্যের পরই সোনার থালার মতো চাঁদ উঠল গগনে। জ্যোৎস্নায় একেবারে মাখামাখি। আর যা শীত পড়েছিল সেবার, তার বলার নয়। উফ, প্রকৃতি বর্ণনা রেখে আসল গল্পটা বলবে তো? তোমার বাপু বড্ড ধৈর্য কম। গল্পের আসল প্রাণী তো হলোই প্রকৃতি আর পরিবেশের ওপর। ওটা না হলে গল্পটা বড্ড ন্যাড়া ন্যাড়া হয়ে যায়, সত্যি বলে মনে হয় না। এটা বোধহয় লেখকের নিজের স্বগতোক্তি। তারপর কি হলো? সে এক কাণ্ড। আমি তো সেই শীতে একেবারে জড়সড় হয়ে ঠান্ডা মেরে বসে আছি। চারদিকে বেশ কুয়াশা। কুয়াশার মধ্যে জ্যোৎস্নার একটা আলাদা রূপ আছে, জানো তো। গোটা জায়গাটাকে মনে হচ্ছিল পরীর রাজ্য। তো দেখতে দেখতে রাত বেড়ে উঠল। ঘুমে আমি ঢুলে পড়েছি। এমন সময় মনে হলো একটা লোক যেন দূর থেকে দৌড়ে আসছে। বালির ওপর তো পায়ের শব্দ হয় না, কিন্তু আমি সেই মহাকাশের লোকগুলোর ভাব সংকেত পাওয়ার জন্য মনটাকে এমন চনমনে রেখেছিলাম যে ছুঁচ পড়লেও শব্দ শুনতে পাবো এমন অবস্থা। তবে এই যে বললে ঘুমে ঢলে পড়েছিলে, তা বটে, তবে কিনা সে ঘুমও ভাবের ঘুম। চোখ বোঝা থাকে বটে, কিন্তু কান, গায়ের চামড়া, নাক, চারদিকের খবর পায়। লোকটা দৌড়ে কোথায় গেল? গেল না, লোকটা আসছিল। আমি চোখ চেয়ে কুয়াশায় কাউকে দেখতে পেলাম না। তবে কয়েক সেকেন্ড পরেই আরও 4-5 জনের দৌড়ে আসার আওয়াজ পেলাম। তারপর বুঝলাম প্রথম লোকটা পালাচ্ছে আর পরের লোকেরা তাকে তাড়া করছে। প্রথম পায়ের শব্দটা ঝোপের আড়ালে আবডালে বেড়ালের মতো চুপি চুপি ঘুরে বেড়াচ্ছে, গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে। আর অন্য লোকগুলো তাকে খুঁজছে। তুমি কি করলে? আমি একটা হাই তুললাম তখন। মাত্র হাই তুললে? না, দুটো তুড়িও দিয়েছিলাম, মনে আছে। দুস, তারপর কি হলো বলো। ওহ, সে এক কাণ্ড বটে। বিরক্ত হয়ে রামু বলে, আহ,
বলোই না। ভাবলে আজও গায়ের রোয়া দাঁড়িয়ে যায়, বুঝলে রামু? দেখো না, আমার গা দেখো। বলে গবা হাতে দাঁড়ানো রোয়া দেখালো রামুকে। তারপর বলল, কুয়াশা জ্যোৎস্নার মধ্যে ঝোপে ঝাড়ে সেই লুকোচুরি খেলা চলছে, আর আমি বসে আছি। ব্যাপার কি তা বুঝতে পারছি না। একবার হঠাৎ একটা শেয়াল এক ঝোপ থেকে বেরিয়ে আমার ঘাড়ের ওপর দিয়ে লাফ মেরে সা করে ছুটে পালালো। তারপর তারপর সেই ঝোপের আড়াল থেকে ধুতি পরা একটা লোক র্যাপারে মুখ ঢেকে কুজো হয়ে বেরিয়ে এসে অবিকল শেয়ালের মতো দৌড়ে পালাচ্ছিল। তার চেহারাটা বিশাল, 6 ফুটের ওপর লম্বা, ইয়া কাঁধ ইয়া বুকের ছাতি। সেই ঝুঁচকো আলোতেও মুখ ঢাকা লোকটাকেও কিন্তু আমি চোখের পলকে চিনে ফেললাম। লোকটা কে? সেই লোকটাই পারুই। ওরকম লোক আমি জন্মে দুটো দেখিনি। হরিহর পারুই না পারে এমন কোনো কাজ নেই। লোকের ছেলেমেয়ে চুরি করে আর কাঠিদের কাছে বেচে দিত, নয়তো মা বাপের কাছ থেকে টাকা আদায় করত, ডাকাতি করত, চুরি করত, আর খুন করা ছিল তার জল ভাত। ওই তল্লাটে তার দাপটে সবাই কাঁপত। লোকটা কি করল? লোকটা তখন পালাচ্ছিল। খুব অদ্ভুত দৃশ্য। হরিহর পাড়ুইকে পালাতে দেখাটাও যে ভাগ্যের ব্যাপার, কারণ সাধারণত তাকে দেখেই অন্যরা পালায়। তাই তাকে পালাতে দেখে ভারী অবাক লাগলো। কাশিমের চরে এমনিতে ঘরবাড়ি নেই, তবে বহুকাল আগেকার একটা ভাঙা বাড়ি আছে। সাপখোপ, শেয়াল, তক্ষক, বাদুর আর প্যাঁচার আড্ডা। চোরে ডাকাতেও বড় একটা কেউ সেই বাড়িতে ঢোকে না। আমি যেখানে বসেছিলাম সেখান থেকে একটু ডাইনে কোনাকুনি একটা ঝাউবন, আর আড়াল থেকে সেই ভাঙা বাড়িটার একটা গম্বুজ দেখা যাচ্ছিল। হরিহর পাড়ুই কোলকুজো হয়ে সেই ঝাউবনের মধ্যে ঢুকে বাড়িটার দিকে যাচ্ছে বলে মনে হলো। এমন সময় দেখি গম্বুজে একটা আলো দেখা যাচ্ছে। কে যেন উঁচু থেকে একটা টর্চ বাতি জ্বালছে আর নেভাচ্ছে। আমার মনে হলো ব্যাপারটা একটু দেখা দরকার। তোমার ভয় করল না? না, ভয়ের কি? দুনিয়াটাই তো নানা খারাপ জিনিসে ভরা। ভয় পেতে শুরু করলে আর তো তার শেষ নেই। তুমি কি করলে? আমি উঠে হরিহরের পিছু পিছু এগাতে লাগলাম। সেটাও দুঃসাহসের কাজ। হরিহর যদি টের পায় তাহলে চোখের পলকে আমার ঘাড় থেকে মাথা নামিয়ে দেবে কসাই ছুরি দিয়ে। তার কাছে সবসময় অস্ত্রশস্ত্র থাকতো তো। স্বভাবটাও কেমন পাগলা খুনির মতো, তাই খুব ঠাহর করে দেখে শুনে সাবধানে এগোতে হচ্ছিল। কিন্তু ঝাউবনের মধ্যে আলো আধারিতে আর তাকে দেখতে পেলাম না। গম্বুজের বাতিটাও আর জ্বলছে না তখন। রামু চোখ বড় বড় করে বলে, তখন কি করলে? কিছু করার নেই, চারদিক ঠাহর করছি। লোকটা তো আর নেই হয়ে যেতে পারে না। ঝাউবনের প্রথম দিকটায় বেশ পরিষ্কার, ঝোপ জঙ্গল তেমন নেই, কিন্তু ভিতর দিকটায় মেলা আগাছা হয়েছে। লুকিয়ে থাকার পক্ষে তোফা জায়গা। আমি একটা কাটা ঝোপের কাছাকাছি ঘাপটি মেরে বসে চারদিক দেখছি। এমন সময় উফ, বলো না। বলছি, দাঁড়াও। হাঁ করতেই গলায় একটা মশা চলে গেল যে। খক খক করে কেশে গলা সাফ করে গবা বলে, বেশ নিঝুম, আলোর চিকরি মিকরি, শীত, কোথাও কিছু নেই। হঠাৎ একটা লম্বা হাত কোত্থেকে বেরিয়ে এসে ঘপাত করে আমার ঘাড়টা ধরল। বলো কি? ওরে বাবা, সে কথা ভাবলে আজও গায়ে কাটা দেয়। এই দেখো, ফের গায়ের রোয়া দাঁড়িয়ে যাচ্ছে। তারপর কি হলো? আমি তো কেমন হতবুদ্ধি হয়ে গেছি। আর হাতটাও পেল্লায়। এই মোটা মোটা আঙুল কুলোর মতো মস্ত পাঞ্জা। সেই হাতের একটু বেকায়দা বেশি চাপ পড়লে আমার মতো সাধারণ ঘাড় মট করে ভেঙে যাবে। কিন্তু আশ্চর্যের কথা, হাতটা আমার ঘাড় ধরল, কিন্তু তেমন আঁট করে ধরল না। বরং মনে হচ্ছিল মস্ত হাতটা আমার কাঁধে বিশ্রাম নিচ্ছে।
কিন্তু আমি সেইভাবেই তখন কুই কুই করছি। টের পেলাম হাতটা সামনে কাঁটা ঝোপ থেকে বেরিয়ে এসে আমার ঘাড় ধরেছে। হাতটা মানুষের না অন্য কিছুর তা তখনও বুঝতে পারছি না। মানুষ নয়, তখন তো বুঝবার মতো মনের অবস্থা নেই। তবে হঠাৎ ঝোপের ভিতর থেকে একটা খসখসে শ্বাস টানার শব্দ পেলাম। আমি তখন ভয়ে একেবারে পাথর। হঠাৎ সেই পেল্লায় হাত আমার ঘাড়ে একটা ঝাঁকুনি দিয়ে আস্তে আস্তে ঝোপটার মধ্যে টেনে নিয়ে যেতে লাগলো। সাংঘাতিক কাটা ঝোপে আমার গাল, নাক, কান চড়ে যাচ্ছিল। চোখেও কাটা ঢুকে যেতে পারে। আমি 2 হাত দিয়ে চোখটা আড়াল করলাম। তারপর ডালপালা সমেত মুখ থুবড়ে পড়লাম মাটিতে। দেখি কি, কাটা ঝোপের মধ্যে একটা লোক শুয়ে আছে, চারদিকে রক্তে ভেজা। ও বাবা! বাবা বলে বাবা, আমি তো তখন বাবা ছেড়ে ঠাকুরদাকে ডাকতে লেগেছি। হলো কি বলো না? তেমন কিছু নয়, লোকটার তখন প্রায় হয়ে গেছে। বুকে মস্ত ক্ষত, তা থেকে বকবক করে রক্ত পড়ছে। লোকটার গলায় ঘরঘরানি উঠে গেছে। লোকটা কোনো ক্রমে বলল, পাখি জানে, পাখি সব জানে। এইটুকু বলেই লোকটা ঢলে পড়ল। লোকটা কে? আর কে? সেই হরিহর পাড়ুই। তখনও মরেনি, কিন্তু মরছে। কিন্তু আমার অবস্থা তখন সাংঘাতিক। মরার সময় কি করে জানি না, পাড়ুইয়ের হাতটা আমার ঘাড়কে শক্ত করে ধরল। কিছুতেই ছাড়াতে পারি না। ওদিকে কাছাকাছি অনেকগুলো পায়ের শব্দ শুনতে পাচ্ছি। কারা যেন এগিয়ে আসছে। চারদিকে টর্চের বাতি ঝলসাচ্ছে ফাটাফট। যারাই হোক, তারা লোক ভালো নয়। আমার পালানো দরকার। কিন্তু হরিহরের হাতখানা আমাকে অষ্টপাশে বেঁধে ফেলেছে। কার সাধ্য ছাড়ায় তার ওপর আঙুলগুলো ক্রমে বেঁকে গলায় গজালের মতো ঢুকে যাচ্ছে। মরন্ত মানুষের গায়ে যে অত শক্তি হয় কে জানতো বাবা। তারপর কি হলো, তাড়াতাড়ি বলো। ওদিকে সে বদমাশগুলো তেড়ে আসছে। চারদিকে টর্চের আলো ঝলসাচ্ছে। একটা লোক চেঁচিয়ে জিজ্ঞেস করলো, সাতনা, ঠিক মতো বল্লম চালিয়েছিলিস তো? অন্য একজন রাশভারী গলায় বলল, আমার বল্লম এদিক ওদিক হয় না। ঝাউবনে ঢুকবার মুখেই লোকটাকে গেঁথেছে। তবে দানোটার গায়ে খুব জোর। বল্লমটা ধা করে টেনে খুলেই দৌড়ে পালালো। কিন্তু মনে হয় না বেশি দূর যেতে পারবে। চারদিকে রক্তের ছড়া দেখছো না? তখন তুমি কি করলে? আমি তখন কিচ্ছু কড়াকড়ির বাইরে বাবা। হরিহরের কবজায় আমার পুঁটি মাছের পরাণ তখন ধরফর করছে। আস্তে আস্তে চেতন ভাবটা চলে যাচ্ছে। শ্বাস প্রায় বন্ধ। ঠিক এই সময় লোকগুলো ওই যে বলে চেঁচিয়ে উঠল। পর মুহূর্তেই সবাই এসে ঘিরে ধরল আমাদের। তুমি বেঁচে গেলে বুঝি? আরে দূর, অত সহজ নাকি? লোকগুলো টর্চ জেলে দৃশ্যটা দেখেই চেঁচিয়ে বলে উঠল, এখনো বেঁচে আছে, সর্বনাশ, শেষ করে দে, শেষ করে দে ওকে। বলতে বলতে একটা লোক মস্ত দা বের করে প্রথম কোপটায় হরিহরের গলা নামিয়ে দিল। বলো কি? আর তুমি? আর যারা ছিল তারা বলল, এ লোকটা কে রে? আরেকজন বলল, যেই হোক, সাক্ষী রেখে লাভ নেই, লোকটা বেঁচে আছে, গলাটা নামিয়ে দে। সঙ্গে সঙ্গে আরেকটা লোক ঘচাত করে আমার গলাটাও নামিয়ে দিল। যা, কি যে বলো। যা বলছি শুনে যাও, একেবারে প্রত্যক্ষ ঘটনা। দুনিয়ায় আর কোনো মানুষের এমন অভিজ্ঞতা নেই। স্পষ্ট নিজের কাটা মুন্ডু প্রত্যক্ষ করলাম, বুঝলে? গলা দিয়ে তখন ফোয়ারার মতো রক্ত পড়ছে। ধরটা একটু ছটফট করছে, কিন্তু মুখখানা দিব্যি হাসি হাসি। গুল মারছ গবাদা? সত্যি না? তারপর কি হলো শোনো, সে আরো এক কাণ্ড। বলো। ওরা তো আমাদের কবন্ধ করে রেখে পালিয়ে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে একটা গাছে ঠেস দিয়ে বসলাম। বারবার গলায় হাত বোলাচ্ছি, কিন্তু সেটা তো আমার গলা নয়।
শরীরটা তখন বাতাসের মতো হালকা পাতলা জিনিস হয়ে গেছে। দেখি ঝোপের ওপাশ থেকে হরিহর পাড়ুইও উঠে পড়ে চারদিক কটমট করে চাইছে। তার চাউনি দেখে ভয় খেয়ে পালাতে গিয়ে মনে হলো এখন আর ওকে ভয় কি। আমিও একটু ওর দিকে এগিয়ে গেলাম। হরিহর আমাকে পছন্দ করছিল না। কাছে যেতেই একটা হুঙ্কার দিল, খবরদার। আমি খিক করে হেসে বললাম, তোমার আর সেই দিন নেই হে হরিহর, মাথা গরম করো না বাবা। তার চেয়ে চলো চাঁদের আলোয় চরে বেড়াতে বেড়াতে দুটো সুখ দুঃখের কথা কই। হরিহর প্রথমটাই একটু গোঁ ধরে বসেছিল বটে, তারপর যখন সত্যি বুঝলো যে সে মরে গেছে তখন আমার সঙ্গে মিশতে আপত্তি করল না তেমন। মরে গিয়ে তুমি ফের বেঁচে উঠলে কি করে? সে তো আর এক গল্প। আলফা সেন্টুরি গ্রহ থেকে যাদের আসবার কথা ছিল তারা ভোর রাত্রে এসে আমার দশা দেখে চটপট মাথাটা জুড়ে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে দিল। যত সব গুল। কিন্তু পাখি কি জানে তা তো বললে না। হ্যাঁ, সেইটাই তো আসল গল্প। আর একদিন হবে খন। রামু সঙ্গে সঙ্গে গবার হাত ধরে বলে, না না, বলো, বলতেই হবে। গবা মাথা চুলকে বলে, আসলে কি জানো, বেশ কিছুদিন আগেকার কথা কি না ঠিক স্মরণ হচ্ছে না। তার ওপর আমার মাথাটা কাটা গিয়েছিল তো, তাতেও বুদ্ধি একটু গুলিয়ে গেছে। জ্যোৎস্নায় কাশিমের চরে হরিহরের প্রেতাত্মার সঙ্গে আমার যেসব কথা হয়েছিল তার মধ্যে পাখির কথাটা আসেনি। মনে আছে আমরা সেই গলা কাটনেওয়ালা লোকগুলোর আক্কেল নিয়ে কথা বলছিলাম। হরিহর একবার ভুল করে একটা মশা মারতে গিয়েছিল, তাও মনে আছে। হাওয়া হাত দিয়ে কি আর মশা মারা যায় হে বাপু? দুজনে খুব হেসেছিলাম। কি হয় জানো, মরলে পর আর পুরনো শত্রুতা, রাগ, হিংসা এসব কিছু থাকে না। বেঁচে থেকে মানুষ যে কাণ্ড মাণ্ডু করে সেগুলোকে ভারী ছেলে মানুষই মনে হয় তখন। বাঁচা অবস্থায় তো আমি হরিহরকে কতই না সমঝে চলছিলাম, মরার পর আবার সেই হরিহরের সঙ্গে চাঁদের আলোয় গলা ধরাধরি করে বালির ওপর কতই না ঘুরলাম। পাখির কথাটা তুললে না? ওই যে বললাম, বাঁচা অবস্থার কৌতূহলগুলো মরার পরে সঙ্গে সঙ্গে মরে যায়। পাখিটা তবে কি জানতো সেটা ভেবে দেখতে হবে। আর হরিহরকে সেদিন খুনই বা করল কারা? তাদের তুমি চেনো? কোশমিনকালে না? মাস্টার গোবিন্দকে তাহলে পুলিশ ধরল কেন? এমনি এমনি ধরেনি, গোবিন্দরও দোষ আছে। কি দোষ? একটা দীর্ঘশ্বাস ফেলে গবা বলে, সে আবার আরেক গল্প। তাহলে গল্পটা বলে ফেলো। সেটা একদিন গোবিন্দর কাছেই শুনে নিও, আজ মেলা বকবক করে ফেলেছি। গোবিন্দর কাছে কবে আমাকে নিয়ে যাবে? আমি এখন তার কাছেই যাচ্ছি, ইচ্ছে করলে তুমিও যেতে পারো। তবে খবরদার, ঘুণাক্ষরেও কাউকে বলো না যেন। জানাজানি হলেই পুলিশ গবাকে ধরে নিয়ে গারদে পড়বে। শহর ছাড়িয়ে মাইলটাক মেটোপথ হাঁটলে একটা বেশ সমৃদ্ধ গাঁ আসে। সন্ধ্যের একটু আগে সেই গাঁয়ের এক সম্পন্ন গেরস্থ বাড়িতে রামুকে নিয়ে হানা দিল গবা। গবাকে দেখে বাড়ির সবাই তটস্থ। আসুন আসুন, বসতে আজ্ঞা হোক। নিকোনো উঠোনে জলচৌকি পেতে দেওয়া হলো তাকে। ঘটির জলে হাত মুখ ধুয়ে এসে রামু আর গবা পাশাপাশি দুটো জলচৌকিতে বসতে না বসতেই দুটো ছোট ধামায় টাটকা ভাজা মুড়ি, বাতাসা, নারকেল আর দুধ খেতে দেওয়া হলো তাদের। সারা দিনে রামুর এই প্রথম সত্যিকারের কিছু খাওয়া। সে যখন হালুম হুলুম করে খাচ্ছে তখন গবা খুব মুরব্বির চালে গেরস্থকে জিজ্ঞেস করল, গরু রাখার জন্য যে বোবা কালা লোকটাকে দিয়েছিলাম সে কেমন কাজ টাজ করছে? আগে ভালোই কাজ করছে, খাওয়াও কম, কিন্তু লোকটা ভারী রাগী। খুব চোটপাট করে বুঝি? গেরস্থ একটু অবাক হয়ে বলে, বোবা লোক চোটপাট করবে কেমন করে?
তা ঠিক নয়, তবে চোখ দুখান দিয়ে মাঝে মাঝে এমনভাবে তাকায় যে পেটের মধ্যে গুড়গুড়ানি উঠে যায়। তা লোকটা কোথায়? এই একটু আগে গরু নিয়ে ফিরল, এখন গোয়ালে সাঁজাল দিচ্ছে, ডাকাচ্ছে। গেরস্ত ছেলে গিয়ে রাখালটাকে ডেকে আনলো। পরনে আধময়লা হেঁটো ধুতি, গায়ে একটা মোটা কাপড়ের পিরান, গালে খোঁচা খোঁচা দাড়ি। চোখ দুটির দৃষ্টি এত তীক্ষ্ণ যে তাকালে বুকের মধ্যে একটু ধুকুর পুকুর হয় বটে। গবা জিজ্ঞেস করল, কেমন আছিস রে? লোকটা ব ব ব বাবা ববু গোছের কিছু দুর্বোধ্য শব্দ বার করল। গবা মাথা নেড়ে বলল, বেশ বেশ বেশ, তুই তো আবার কানেও শুনিস না। তা বলি, এরা ভালো লোক, এদের কাছে ভালো হয়ে থাকবি। চল, একটু এগিয়ে দিবি আমাদের। আধার হয়ে এসেছে, লণ্ঠনটা নিয়ে আয় সঙ্গে। শুনে গেরস্ত ছেলেপুলেরা হৈ হৈ করে উঠল। এখনই যাবে কি গবা যেটা? আমরা যে তোমার সেই মেচো ভূতের গল্পটা শেষটুকু শুনবে বলে কতদিন ধরে হাঁ পিত্তেশ করে আছি। সেই যে গো, আন্নাপুরের বড় ঝিলের সেবার মাছ ধরতে গিয়ে জলে একটা বড় কড়াই ভাসতে দেখেছিলে। তারপর সেই ভাসন্ত কড়াইটা যেই কাছে এসেছে অমনি সেটাকে ধরতে গিয়ে হাতে গরম ছ্যাঁকা খেলে। তারপর দেখলে কড়াইটা জলে ভাসছে বটে, কিন্তু তাতে গরম তেল ফুটছে। তারপর কি হলো? গবা উঠে পড়ে বলল, সে আরেকদিন হবে খন। বাবুর বাড়ির ছেলেকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি না ফিরলে রক্ষে থাকবে না। রাখালটা লণ্ঠন আর লাঠি হাতে তাদের সঙ্গে এগিয়ে দিতে এলো। মেঠো পথে পা দিয়ে বোবা রাখাল কথা কয়ে উঠল, গবাদা, ওদিকে কি হচ্ছে? ধুন্ধুমার হচ্ছে, পুলিশ চারদিকে তোমায় খুঁজছে। তবে বুঝতেই পাচ্ছেন রাখালটা আসলে কে। এমনিতে দেখতে গেলে মাস্টার গোবিন্দ বেশ সুখেই আছে। সারাটা দিন গরু চড়ায়, গেরস্ত বাড়ির অজস্র কাজ মুখ বুজে করে, পেট ভরে খায় আর সন্ধ্যের পর খড়ের গাদায় ঢুকে ঘুমোয়। বোবা কালা হয়ে থাকতে একটু কষ্ট হয় বটে, কিন্তু সেটা সইয়ে নিচ্ছে। মাঝে মাঝে বেমক্কা মুখ ফুটে এক আধটা শব্দ বেরিয়ে আসে বটেই, কিন্তু ততটা ক্ষতি কিছু হয়নি। সেদিন গেরস্তর ছেলের বউ এক গামলা ফুটন্ত ভাতের ফ্যান উঠোনের কোণে রেখে ঘাড় কাচতে গেছে। এমন সময় গেরস্ত ছোট্ট নাতি হামা টানতে টানতে গিয়ে সেই গামলার কানা ধরে উঠতে গিয়েছে। গোবিন্দ গরুগুলোকে মাঠ থেকে নিয়ে আসতে যাচ্ছিল দুপুরবেলা। এই দৃশ্য দেখে বেখেয়ালে ইস গেল, ছেলেটা গেল বলে চেঁচিয়ে দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। ভাগ্যিস কেউ শোনেনি। আর একদিন গেরস্তর মেজো ছেলে সকালে তাকে ঘুম থেকে তুলে দিতে এসেছিল। তখন একেবারে কাক ভোর। আগের রাত্রে যাত্রা শুনেছে বলে ঘুমটা ভোরের দিকে খুব গাঢ় হয়েছিল গোবিন্দর। ছেলেটার ডাকাডাকিতে উঠে বসে বলে ফেলেছিল, দুত্তর, এমন ষাঁড়ের মতো কেন চেঁচায় লোকে? ছেলেটা অবাক হয়ে তার দিকে চেয়ে বলল, এ কি, তুমি যে বড় কথা বলতে পারো। গোবিন্দ ফ্যাসাদে পড়ে অনেকক্ষণ বা বা বু বু করল বটে, কিন্তু ছেলেটার তেমন প্রত্যয় হলো না। পাছে লোক জানাজানি হয়ে যায় সেই ভয়ে তখন ছেলেটাকে কিছু কিছু কথা খুলে বলল গোবিন্দ, রাজি করালো যাতে কাউকে না বলে। বেশ কাটছিল। কিন্তু একদিন সকালবেলা গোবিন্দ দেখল একটি রোগা শুটকো মতো লোক গেরস্তর সঙ্গে উঠোনে বসে কথা বলছে। লোকটা চাউনি টাউনিগুলো ভালো নয়, কথা বলতে বলতে চারদিকে নজরও রাখছে, বোঝা যায় কিছু বা কাউকে খুঁজছে। লোকটা চলে যাওয়ার পর গোবিন্দ গেরস্তের মেজো ছেলেকে আড়ালে ডেকে জিজ্ঞেস করল, যে লোকটা এসেছিল সে কে বলো তো? ও হলো ফান্তু বাবু। সে আবার কে? ওই দালালি ফালালি করে, জমি কেনাবেচার কারবার আছে। আর কিছু? আর কিছু তো জানি না। মানুষটা কেমন তা কে জানে, তবে বাবার কাছে মাঝে মাঝে আসে। আজ কেন এসেছিল একটু খোঁজ নেবে? যাও তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করে এসো দেখি।
ছেলেটা একটু বাদে ঘুরে এসে বলল, কে একটা লোক জেলখানা থেকে পালিয়ে এদিকে এসেছে তার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করছিল। গোবিন্দ জেল পালানোর কথাটা ছেলেটাকে বলেনি, শুধু বলেছে বদমাস লোক তার পিছনে লেগেছে বলে সে লুকিয়ে আছে। গোবিন্দ তাই জিজ্ঞেস করল, তোমার বাবা আমার কথা কিছু বলেননি তো? কিছু লোকের স্বভাব হলো বুদ্ধি থাকলেও তা খাটাবে না। ছেলেটাও তাই। সে বলল, দাঁড়াও, গিয়ে বাবাকে জিজ্ঞেস করে আসি। গোবিন্দ তাকে থামিয়ে বলল, আরে আরে কি করছো? এখন ফের জিজ্ঞেস করলে তোমার বাবা সন্দেহ করবে যে। থাকবে, পরে হবে। অন্যদিকে রামু মাঝে মাঝে ছুটির দিনে গরু চড়ানোর মাঠে খেলা শিখতে আসে গোবিন্দর কাছে। গোবিন্দ লক্ষ্য করেছে ছেলেটা যেদিকে মন দেয় সেদিকটায় বেশ ধাঁ করে উন্নতি করে ফেলতে পারে। খালি মাঠে যন্ত্রপাতি ছাড়া রামুকে আর কি বা শেখাতে পারে গোবিন্দ? তবু যে কয়েকটা মামুলি এক্সারসাইজ শিখিয়েছিল তা চটপট শিখে নিল রামু। খেলা শেখার ফাঁকে ফাঁকে দু একটা খবরও দিত রামু তাকে। সামন্ত বলে দিয়েছে পুলিশ সার্কাসের ওপর নজর রাখছে তো বটেই, কিন্তু ভাবগতিক দেখে মনে হয় পুলিশ ছাড়া অন্য কিছু লোকও সার্কাসের আশেপাশে ঘোরাফেরা করছে। আরেকদিন এসে রামু জানিয়ে গেল খুব শিগগিরই সার্কাস এখান থেকে উঠে যাবে। গোবিন্দ যেন সার্কাসের দলের সঙ্গে না যায়। এবার সার্কাস যাবে অযোধ্যার দিকে। পারলে গোবিন্দ যেন সেখানে গিয়ে দলের সঙ্গে ভিড়ে যায়। সার্কাসের জন্য গোবিন্দর প্রাণটা বড় কাঁদে। চারদিক থেকে আলো এসে পড়ে, শূন্যে মাটিতে তার বা দড়ির ওপর হরেক রকম খেলা চলে, সঙ্গে অদ্ভুত ব্যান্ডের আওয়াজ। সে যেন এক স্বপ্নের জগৎ। তাছাড়া সার্কাস হলো এক বৃহৎ পরিবার, সকলের জন্য সকলে। সেই সার্কাসে আর ফিরে যাওয়া হবে কিনা কে জানে। গরু চড়াতে চড়াতে এইসবই ভাবে গোবিন্দ। একদিন গরু নিয়ে বিকেলবেলা ফিরছে, হঠাৎ দেখে গেরস্তর বাড়ির সামনে খুব লম্বা আর জোয়ান একটা লোক দাঁড়িয়ে গায়ের আর একটা লোকের সঙ্গে কি কথা বলছে। গোবিন্দ পাশ কাটিয়ে যেতে গিয়ে শুনতে পেল গায়ের লোকটা বলছে, না, এ গায়ে খুনি গুন্ডা বদমাস আসবে কোত্থেকে? সেসব শহরে থাকে। লম্বা লোকটা বলল, হয়তো পালিয়ে এসেছে। পালানোর জায়গা কোথায়? আচ্ছা, গবা বলে কাউকে চেনেন? খুব চিনি। গবা পাগলা হলেন স্বয়ং শিব। তিনি কি এ গায়ে আসেন? প্রায়ই আসেন। এই তো সেদিন আমার কেলে গরুটার কলেরার মতো হয়েছিল। গবা পাগলাকে ডেকে আনতে তিনি এমন এক ভস্য খাইয়ে দিলেন যে পরদিন থেকে গোবর একেবারে ইটের মতো এঁটে গেল। এই পর্যন্ত শুনে গোবিন্দ বাড়িতে ঢুকে পড়ল। কিন্তু মুশকিল হলো এ লোকটা পুলিশের লোক নয়। লম্বা এবং বিশাল চেহারার এই দানবকে গোবিন্দ চেনে, খুব ভালো করেই চেনে। রয়্যাল সার্কাসের লোকটা 5 মণ ভার তুলে রোজ লোককে তাক লাগিয়ে দিত। তারপর সে হঠাৎ একদিন সার্কাস ছেড়ে উধাও হয়। গোবিন্দ কানাঘুষা শুনেছে এই লোকটা অর্থাৎ সাতনা একটা বাজে সঙ্গে পড়ে খুন খারাপি করে বেড়ায়। মনে আছে তো সাতনাকে? কেন সাতনা খারাপ লোকদের দলে ভিড়ল তাও খানিকটা জানে গোবিন্দ। সাতনার একটা 7 বছর বয়সের ছোট্ট মা মরা মেয়ে ছিল। কে বা কারা সেই মেয়েটাকে চুরি করে সার্কাস থেকে নিয়ে যায়। তারপর 10,000 টাকা মুক্তিপণ দাবি করে তার কাছে। সাতনার অত টাকা ছিল না। আদরের মেয়েকে প্রাণে বাঁচানোর জন্য সে রয়্যাল সার্কাসের মালিকের হাতে পায়ে ধরে টাকাটা ধার হিসেবে চেয়েছিল, কিন্তু সার্কাসের মালিক টাকাটা দেয়নি। কিছুদিন পর কে মেয়েটিকে নাকি কাশিতে ভিক্ষে করতে দেখেছিল। তখন তার জিভ কাটা, একটা চোখ কানা। সাতনা কাশিতে যায়,
কিন্তু মেয়েকে পায়নি। সেই থেকে পাগলের মতো হয়ে যায়। কাশিমের চরের কাছেই সুলতানপুরে মেয়েটি চুরি যায়। সাতনা নিজের সঙ্গে মেয়েটাকে নিয়ে সার্কাসের দলে ঘুরে বেড়াতো, মেয়েকে খেলা শেখাতো। সেই মেয়ে নিখোঁজ হওয়ায় সে আবার সুলতানপুরে ফিরে আসে। তারপর কি হয়েছে তার গোবিন্দ স্পষ্ট জানে না। এখন সাতনা তার খোঁজ করছে জেনে সে খুব অবাক হলো। সাতনার সঙ্গে তার কোনো শত্রুতা নেই, অবশ্য বন্ধুত্বও নেই। সাতনার সঙ্গে খুব সামান্য একটু চেনা জানা মাত্র ছিল তার। রাত্রে খড়ের গাদায় শুয়ে অনেক ভেবেও সে কিছুতেই ব্যাপারটা বুঝতে পারছিল না। তবে সাতনার সঙ্গে হরিহর পাড়ুইয়ের খুব বন্ধুত্ব ছিল একসময়, সেটা সে জানে। হরিহর ছিল সুলতানপুরের সুলতান, তার কথায় গোটা গঞ্জ উঠত বসত। কিন্তু সেটা করত ভয়ে। ওই রকম ভয়ঙ্কর লোক দুটো দেখা যায় না। গোবিন্দ ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে আচমকা ধোয়ার গন্ধে উঠে বসল। চোখ কচলে চেয়ে কিছু বুঝবার আগেই হঠাৎ অবাক হয়ে দেখল পুরো খড়ের গাদাটার চারপাশ দিয়ে বেড়াজালের মতো আগুনের শিকা উঠে আসছে। ভালো করে ব্যাপারটা বুঝবার আগেই আগুনের শিকা দাপিয়ে উঠল আকাশে। চারদিকে রক্তাক্ত লেলিহান ভয়ঙ্কর আগুন। গেরস্ত বাড়ি থেকে একটা বিকট চেঁচামেচি আসছিল, লোকজন দৌড়ে আসছে। গোবিন্দ কি করবে বুঝতে পারছিল না। চারদিক দিয়ে আগুন যেভাবে ঘিরে ধরছে তাতে পালানোর কোনো স্বাভাবিক পথ নেই। কিন্তু আর কয়েক সেকেন্ড এখানে থাকলে আগুনে বেগুন পোড়া হতে হবে তাকে। গোবিন্দ উঠল। পায়ের নিচে নরম খড়, তার জন্য শরীরের ভারসাম্য রাখাই দায়। লাফ দেওয়ার জন্য পায়ের নিচে শক্ত মাটি দরকার। গোবিন্দ কিছু না ভেবেই মাথার ওপর থেকে টেনে এক পাঁজা খড় সরিয়ে ফেলল। মাঝখানের শক্ত খুঁটিটা দেখতে পেয়ে কাঠবেড়ালির মতো সেটা বেয়ে উঠে এলো একদম ওপরে। খুঁটিটার মাথায় দাঁড়ানো সেরকম জায়গা নেই, কোনো ক্রমে পায়ের পাতা রাখা যায় মাত্র। কিন্তু সার্কাসের খেলোয়াড়ের কাছে তাই যথেষ্ট। গোবিন্দ প্রায় 30 ফুট ওপর থেকে খুঁটির মাথায় দাঁড়িয়ে ইষ্টদেবকে স্মরণ করে জীবনের সবচেয়ে বড় লাফটা মারল। লাফের চোটে গোবিন্দ 30 ফুট খুঁটির উপরে আরো 4 ফুট উঁচুতে উঠে গেল। ধনুকের মতো বাঁকা পথে আগুনের বেড়াজাল টোপকে পড়ল আরো অন্তত 16-17 ফুট দূরে। অন্য কেউ হলে এই বিশাল লাফের পর মাটিতে আছড়ে পড়ে হাত পা ভেঙে দ হয়ে পড়ে থাকত, কিন্তু গোবিন্দ পড়ল বেড়ালের মতো প্রায় নিঃশব্দে এবং বিনা দুর্ঘটনায়। পড়ে সে আগুনের দিকে চেয়ে দেখছিল। এত বড় আগুন সে বহুকাল দেখেনি। গেরস্তের খড়ের গাদাগুলো সবই বিশাল, আগুনটাও তেমনি বিকট হয়ে আকাশ ছুঁয়ে চলেছে। তার চেয়েও বড় কথা, একটু দূরে দূরে আরো দুটো খড়ের গাদা আছে। আগুনটা যেরকম ফুলকি ছড়াচ্ছে আর শিকা যেরকম উত্তরে বাতাসে দক্ষিণ মুখ বেঁকে যাচ্ছে, তাতে আর দুটো গাদা আর গেরস্তের বাড়িতেও আগুন ধরল বলে। গেরস্ত তার বাড়ির মেয়ে পুরুষ মিলে পরিত্রাহী চেঁচাচ্ছে, গেল গেল সব গেল, জল দে রে জল দে, শিগগির জল দে। কিন্তু এই শীতে টানের সময় খালবিল শুকিয়ে দড়ি, কুয়োর জলও পাতালে। এই বিশাল আগুন নেভানো সহজ কর্ম নয়। মুনিশরা লাঠি দিয়ে খড়ের গাদায় পেটাপেটি করছিল বটে, কিন্তু আগুনের তাতে ঝলসে সবাই হটে এলো। অত আগুনের আলোয় চোখ ঝলসে গেছে বলে গোবিন্দের হনুমান লাফটা কেউ লক্ষ্য করেনি। গেরস্ত বুক চাপড়ে চিৎকার করে বলছিল, বোবা কালা অবোধ লোকটা সেদ্ধ হয়ে গেল রে, আহা বেচারি চেঁচানোরও সময় পায়নি। গোবিন্দ পড়েছিল বেগুন ক্ষেতের মধ্যে। সামনে ডালপালার বেশ উঁচু বেড়া, সুতরাং তাকে কেউ দেখতে পাচ্ছে না।
এই সময় হঠাৎ গোবিন্দর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। খড়ের গাদায় আগুন লেগে সে মরেছে, এ কথাটা যদি প্রচার হয়ে যায় কেমন হয়? যারা তাকে মারতে চেয়েছিল তারা অন্তত কিছুদিন নিশ্চিন্ত থাকতে পারবে। গাঁ শুদ্ধ লোক আগুন দেখতে ধেয়ে আসছে। গোবিন্দর উচিত ছিল এই অবস্থায় গেরস্থকে কিছু সাহায্য করা, কিন্তু সে দেখল এই আগুনকে কবজায় আনা তার অসাধ্য। গেরস্থের কপাল ভালো থাকলে বাঁচবে, এই ভেবে গোবিন্দ হামাগুড়ি দিয়ে বেগুন ক্ষেতের পেছনে বাঁশের বেড়া ডিঙিয়ে বাঁশবনে গিয়ে পড়ল। জিনিসপত্র কিছু পড়ে রইল বটে গেরস্থের বাড়িতে, কিন্তু সে তেমন কিছু নয়। ঘুরপথে হেঁটে সে শহরের রাস্তায় উঠে পড়ল। খুবই অন্ধকার আর ঠান্ডা রাত, চারদিকে হিম কুয়াশা। গোবিন্দ তার গায়ের কাঁথাটা পর্যন্ত আনেনি। শীতে একেবারে জমে যাচ্ছে সে। এই ঠান্ডা থেকে বাঁচবার একমাত্র উপায় হলো খুব জোরে জোরে হাঁটা। তাই গোবিন্দ হাঁটতে লাগল। এতকাল ফাঁসির দড়ির ভয় ছিল, পুলিশের ভয় ছিল, এবার তার সঙ্গে এ আর এক অচেনা বিপদ এসে জুটল, সাতনা। কিন্তু আগুন যে সাতনাই দিয়েছে তার কোনো মানে নেই। তবে কে? গোবিন্দকে মেরে তার কি লাভ? ভাবতে ভাবতে কুল কিনারা পায় না গোবিন্দ। সে বুদ্ধিমান বটে, কিন্তু আজকের আচমকা সব ঘটনায় বুদ্ধি গুলিয়ে যাচ্ছে। ঠান্ডা মাথায় সবটা বিশ্লেষণ করতে পারছে না সে। গায়ের সীমানা ডিঙিয়ে যখন খোলা মাঠে পা দেবে গোবিন্দ, তখন হঠাৎ পিছনে শুনল কে যেন দৌড়ে আসছে। তবে এক জোড়াই পায়ের আওয়াজ। গোবিন্দ একটা গাছের আড়ালে দাঁড়িয়ে গেল। লোকটা শত্রু হলেও যদি একা হয় তবে গোবিন্দর ভয় নেই। যে কোনো একজন লোকের সঙ্গে সে অনায়াসে পাল্লা টানতে পারবে। কিন্তু কে যেন ঘুটঘুটটি অন্ধকারে ডাকল, রাখালদা, ও রাখালদা। গেরস্তর মেজ ছেলে। গোবিন্দ চাপা স্বরে বলল, এই যে এইখানে। কাছে এসে হাঁফাতে হাঁফাতে সে জিজ্ঞেস করল, পালাচ্ছ কেন রাখালদা? না পালিয়ে যে উপায় নেই বাবা। তোমাদের বাড়িতে কি আগুনটা ছড়িয়েছে? না, গায়ের লোকেরা বড় বড় বাঁশ দিয়ে গাদার আগুন প্রায় ঠান্ডা করে এনেছে। খড়ের আগুন বেশিক্ষণ থাকে না তো। আমি তোমাকেই খুঁজছিলাম, যে মনে হচ্ছিল তুমি অত সহজে তো মরবার পাত্র নও, ঠিক বেঁচে যাবে। তোমাকে লাফ দিয়ে বেগুন খেতে পড়তেও দেখেছি। আর কেউ দেখেনি তো? আমাদের বাড়ির কেউই দেখেনি। তবে তুমি পালানোর পর লম্বা আর জোয়ান একটা লোক বেগুন খেতে গিয়ে টর্চ জেলে কি যেন দেখছিল। সে এই গায়ের লোক নয়। গোবিন্দ একটা দীর্ঘশ্বাস ফেলল। সাতনা। ছেলেটা জিজ্ঞেস করল, লোকটা কে রাখালদা? একটা দুঃখী লোক। দুঃখ অনেক সময় মানুষের ভালো করে, আর কখনো কখনো খারাপও করে। এ লোকটার খারাপ করেছে। তার মানে? গল্পটা বলার তো সময় নেই বাবু। লোকটা কি করলো বলো? কিছু করলো না জানো, খানিকক্ষণ চারদিক দেখে খুব গম্ভীর মুখে একদিকে চলে গেল। সঙ্গে কাউকে দেখলে? না, কাউকে না। তাহলে ওই লোকটাও জানে যে আমি মরিনি? তা জানতে পারে, কিন্তু আগুনটা দিল কে বলো তো? বাবার ধারণা তুমি বিড়ি খেতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছ। সত্যি নাকি? ম্লান হেসে গোবিন্দ বলে, খেলোয়াড়দের বিড়ি সিগারেট খাওয়া বারণ, জানো না? ছেলেটা অবাক হয়ে বলে, তুমি খেলোয়াড় নাকি? কিসের? সার্কাসের। কিন্তু সে গল্প আরেকদিন শুনো। বারে, এসব কথা আমাকে বলনি কেন? তুমি ছেলে মানুষ, তোমাকে বিপদে ফেলতে চাইনি বলে বলিনি। বিপদ?
কিসের বিপদ? এখন বলার সময় নেই বাবা, গেরস্তের মেজ ছেলে অভিমান ভরে বলল। কিছুই তো আমাকে বলছো না, কিন্তু আমি যে তোমাকে খুব ভালোবাসতাম রাখালদা। গোবিন্দ একটু ভাবল, তারপর বলল, বেশ কিছুদিন আগে কাশিমের চরে একটা লোক খুন হয়েছিল। তার নাম হরিহর পাড়ুই, জানো? জানি, সার্কাসের খেলোয়াড় মাস্টার গোবিন্দর তো সেই জন্যই ফাঁসি হলো। না, হয়নি, কারণ আমি মাস্টার গোবিন্দ। তুমি? বলে যেন ভূত দেখে আঁতকে ওঠে ছেলেটা। গোবিন্দ তার কাঁধে হাত রেখে বলে, খুনটা যে আমি করিনি সেটা অনেকেই বিশ্বাস করে না, তবে হরিহরের সঙ্গে সেই রাতে কাশিমের চরে আমি গিয়েছিলাম বটে। তবে খুনটা কে করল তা জানি না, কিন্তু জানতেই হবে। যেমন করেই হোক জানতে হবেই। খুনিকে ধরতে না পারলে পুলিশ শেষ পর্যন্ত আমাকেই ধরবে। তাহলে তুমি পালাও রাখালদা। তাই তো পালাচ্ছি বাবা। এখানেই শেষ হলো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের হারানো কাকাতুয়া গল্পটির 4র্থ খণ্ড। আবার ফিরে আসবো আগামীকাল এই গল্পের 5ম খণ্ড নিয়ে। আমাদের সাথে জুড়ে থাকুন, হাসতে থাকুন। নমস্কার।